আমরা আজকে করব হচ্ছে 37 নম্বরও পারবা তোমরা নিজেরা। দেখো খুবই সহজ অঙ্ক। এ সার্টেন ডিজায়ার্স ইন এ ইন অ্যান ইন্ডাস্ট্রি ইজ সাচ দ্যাট দ্য ওয়ার্কার্স হ্যাভ এ 20% চান্স অফ সাফারিং ফ্রম ইট। এরকম একটা অঙ্ক আগে আমরা করেছিলাম যে একটা নির্দিষ্ট, হ্যাঁ ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, রাইট। আমি একটু শেয়ার করতে ভুলে গেছি। দেখো এই জাতীয় অঙ্ক আমরা আগেও একটা করছিলাম যে একটা মানে ইসে বলছে যে একটা নির্দিষ্ট রোগ একটা ইন্ডাস্ট্রিতে ওই নির্দিষ্ট রোগটা হওয়ার সম্ভাবনা কত, 20% চান্স আছে, বা সাফারিং ফ্রম ইট, যে ওই রোগে ভোগার সম্ভাবনা কত, 20%। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 ওয়ার্কার্স 4 অর মোর উইল কন্ট্রাক্ট ডিজিজ, যে 6 জনের মধ্যে 4 জনেরই বা তার বেশি লোকের ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কত সেটা বের করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার বলেন। আচ্ছা, এখানে বলছে 6 জনের মধ্যে 4 জন বা তার বেশি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কত। তো এই জাতীয় অঙ্ক আমরা আগে করছিলাম, করা লাগবে নাকি? আমি একটু বুঝাই দিতে পারি তোমাদের হালকা, এটা পুরোটাই না করি, তোমাদের একটু বুঝাই দেই। দেখো এখানে 20% তো, তাই না? আমাদের এখানে আগে পির মানটা বের করি, তো তার আগে আমাদের দেখতে হচ্ছে এনের মানটা কত। দেখো এখানে 6 জন শ্রমিককে বেছে নেওয়া হলো, তার থেকে 4 জন বা তার বেশি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে এনের মান কত, 6। দাঁড়াও, দেখো এখানে এনের মানটা হচ্ছে 6, সো আমরা এন ইকাল টু 6 লিখতে পারি, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু এনের মান 6, তাহলে আমরা কি করব, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করতে হবে, তাই তো? বাইনোমিয়ালে পির মান লাগবে এবং কিউ এর মানটা প্রয়োজন। সো আমরা পিটা বের করে নেব। এখানে পি ইকাল টু 20% ইকাল টু 20 ডিভাইডেড 100 সমান সমান 0.20। এটা হচ্ছে পির মান। তার মানে কিউ ইকাল টু কি আসবে, 1 মাইনাস পি, তাই তো? সো 1 মাইনাস 0.25 বিয়োগ করলে যেটা আসবে ওটা কিউ এর মান। এবার আমাদের ওই যে সূত্রটা আছে, পি অফ এক্স ইকাল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, মনে আছে সূত্রটা? তো দেখো এখানে বলছে 6 জনের মধ্যে 4 জন বা তার বেশি, 4 জন বা তার বেশি হতে গেলে কি হতে হবে, পি অফ এক্স ইকাল টু একবার 4 হবে, প্লাস পি অফ এক্স ইকাল টু একবার হচ্ছে 5, প্লাস পি অফ এক্স ইকাল টু 6 ধরে আমাদের 3বার সূত্রটা বসাতে হবে। মানগুলো যোগ করলে যে মানটা আসবে ওইটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সমস্যা আছে কারোর? এই জাতীয় অঙ্ক কিন্তু আগে আমরা বেশ কয়েকটা করছি। কারোর কোনো সমস্যা থাকলে বলো, আমি পুরোটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, পারবা তো নাকি? দেখো এখানে প্রথমে পি অফ এক্স ইকাল টু এন সি 4, যখন এক্সের মান 4 হবে তখন 6c4 হবে ইন্টু এখানে হচ্ছে পির মান। এরা মানে ভগ্নাংশ আকারে লিখেছে, বাট আমরা এটাকে দশমিক আকারে লিখেছি, একই জিনিস। তারপর কিউ এর মানটাও একই, তার পাওয়ার এন মাইনাস এক্স, তার মানে এন হচ্ছে এখানে কত, 6, তার থেকে 4 বিয়োগ করলে এখানে 2 থাকবে। ঠিক একইভাবে যখন এক্স এর মান 5 হবে তখন 6c5 1/2 টু দি পাওয়ার 5 4/5 টু দি পাওয়ার আচ্ছা 6 - 5। ঠিক এইভাবে এখানেও তাই। এটা তোমরা এখানে পুরো সূত্রটা বসাইনি, বাট তোমরা পুরো সূত্রটা বসাবা। এখানে হবে হচ্ছে 6c6, তারপরে পির মানটা হবে হচ্ছে কত আমরা বের করলাম, এদের মতো যদি করি তাহলে পির মান আসবে 1/5, তার পাওয়ার হচ্ছে 6। কিউ এর মান হচ্ছে 4/5, তার পাওয়ার হচ্ছে 6 - 6। তাহলে 6 করলে এর মান আসবে 1 ইন্টু 1/5, তার পাওয়ার হবে 6। আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। এই জন্য দেখো 1/5 টু দি পাওয়ার 6 না, শুধু এই মানটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু পুরো সূত্রটা এখানে বসানো হয়েছিল। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 1/5 টু দি পাওয়ার 6 শুধু এটাই থাকে, আর দুটোর মান আসে 1। যেমন 6 এর মান আসে 1, আর 4/5 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। শুধু এখানে 1/5 তার পাওয়ার হয় 6। তো এটাই বসাই দিছে, বুঝছো?
বাট তোমরা যখন করবা তখন পুরো সূত্রটা এখানে বসিয়ে করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, মূলত উদ্দেশ্য আমার এই অঙ্কটা করার, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো একটু অপেক্ষা করো। আচ্ছা দেখো, আমরা 38 নম্বরটা শুরু করি। এখানে বলছে এ স্ক্রুজ প্রডিউসড বাই এ সার্টেন মেশিন ওয়ার চেকড বাই এক্সামিন নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পেল অফ 12। তো এখানে বলছে কি যে স্ক্রু প্রডিউস, স্ক্রু মানে ওই যে আমরা স্ক্রু তো চিনো, মেশিনের জন্য যে স্ক্রু ব্যবহার করা হয়, তাই না? প্রডিউসড বাই এ সার্টেন মেশিন, কিছু আলাদা আলাদা মেশিনের মাধ্যমে এই স্ক্রুটা উৎপাদন করা হয়। আর চেকড বাই এক্সামিন নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পেল অফ 12। তো তা পরীক্ষা করার সময় দেখা গেল কি 12টা নমুনা নেওয়া হয়েছে, 12টা ডিফেক্টিভ, নাম্বার অফ ডিফেক্টিভ ইন এ স্যাম্পেল অফ 12, 12টা নমুনা নেওয়া হয়েছে এবং এই 12টার মধ্যে কতগুলো ডিফেক্টিভ তার উপর কিছু টেস্ট এখানে করা হয়েছে। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য ডিস্ট্রিবিউশনস অফ 112 স্যাম্পেলস is according to the number of defective items they contained। এখানে বলছে নাম্বার অফ ডিফেক্টিভ, 0টা ডিফেক্টিভ, স্যাম্পেল অফ নাম্বার অফ স্যাম্পেল 7। বলছে 7টা নমুনা নিয়ে চেক করা হলো, যেখানে 0টা মানে একটাও ডিফেক্টিভ হয়নি। তারপরে 6টা নমুনা নিয়ে, 6টা স্ক্রু নিয়ে চেক করা হলো, দেখা গেল কি একটা ডিফেক্টিভ। একইভাবে 19টা নমুনা নিয়ে চেক করা হলো, যেখানে দেখা গেল 2টা ডিফেক্টিভ। ঠিক এইভাবে দেওয়া আছে, মোটামুটিভাবে স্যাম্পেল নেওয়া আছে আর এখানে নাম্বার অফ ডিফেক্টিভ দেওয়া আছে। বলছে ইফ এ binomial distributions and fit the expected frequencies if the change of machine being defective is half। বলছে দেখা গেল কি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করতে হবে ফিট দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে ইফ দ্য চান্স অফ মেশিন বিং ডিফেক্টিভ, একটা মেশিনে ডিফেক্টিভ হওয়ার চান্স কত আছে 1/2, মানে 2টা প্রোডাক্ট উৎপাদন করলে একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। ও কোথায় গেল? হ্যাঁ, এবার নিচে বলছে ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের মিন এবং পরিমিত ব্যবধান বের করতে হবে। আচ্ছা, তো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমেই আমাদের করতে হবে। প্রথমের দিকে মনে হয় এই টাইপের অঙ্ক আমরা কিছু করছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করছিলাম না প্রথমের দিকে কিছু, মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো সেটা যদি করে থাকো এটা পারা উচিত ছিল তোমাদের, যদি পারো তাহলে আমি আর করবো না, না পারলেই করে দেবো। দেখো এখানে জাস্ট আমি একটু বুঝাই দিই, এখানে যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করতে হবে আমাদের প্রথম পি এর মান এবং কিউ এর মানটা বের করতে হবে। তো পি এর মান তো এখানে আমাদের দেওয়াই আছে 1/2, আর কিউ এর মান 1 থেকে পি বিয়োগ করতে হবে, তার মানে 1/2 বিয়োগ করলে হাফ হয়ে গেল। এখানে টোটাল নাম্বার দেখো এখানে বলা আছে 128টা স্যাম্পেল বা নমুনা নিয়ে এই অঙ্কটার জরিপ করা হয়েছে। সো n ইকুয়াল টু 128। আচ্ছা, আর এন হচ্ছে এখানে 7টা কেন দেখানো, এখানে ডিফেক্টিভ মোট হচ্ছে 7টা, সর্বোচ্চ 7টা প্রোডাক্ট নিয়ে এখানে ডিফেক্টিভ কত সেটা আমাদের চেক করা হয়েছিল। সো আমরা এখানে এন এর মান ধরবো 7, যেহেতু এখানে 30-এর থেকে কম তাই আমরা কী করবো, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করবো। এছাড়াও দেখো এখানে আমাদের বলাই আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটা করতে হবে। ফিট এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফিট দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করে কী করতে হবে, আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে।
তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম কি, প্রথমে এক্স এর মান একবার 0 থেকে শুরু করে আমরা সর্বোচ্চ মান 7 পর্যন্ত করে যাব। সো দেখো প্রথমে এক্স ইকুয়াল টু 0 হলে আমরা যদি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মানটা বসাই তাহলে একটা আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব এন সি এক্স। এন এর মান হচ্ছে এখানে 7, এক্স এর মান হচ্ছে প্রথমবার 0, পির মানটা আমরা হাফ ধরলাম, কিউ এর মানও হাফ বের করছিলাম তাই না, 2 এখানে তোমার 7 মাইনাস এক্স এর মান 1 বিয়োগ করলে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে। আবার পির মানটাও ঠিক একইভাবে এক্স এর মান 1 ধরে একবার বের করব, এক্স এর মান 2, এক্স এর মান 3, এভাবে 7 পর্যন্ত যাব। যাওয়ার পর যেটা করব, প্রত্যেকটা এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা বের করলাম না, এর সাথে 128 দিয়ে গুণ করব। এই যে আমাদের টোটাল 128টা প্রোডাক্ট বা স্ক্রু নিয়ে আমরা যে ডিফেক্টিভ আছে কিনা সেটা চেক করছিলাম, টোটাল আমাদের স্যাম্পেল নেওয়া হয়েছিল কত, 128। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে জাস্ট আমরা 128 গুণ করে দিলে যেটা আসবে ওইটাই আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই যে দেখো প্রত্যেকটার সাথে 128 গুণ করে দিতে হবে, দিলে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এরপর আমাদের মিন বের করতে বলছে, মিনের মান 2 নম্বরে মিন হচ্ছে এনপি, এন এর মান 7 আর পির মান হাফ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে √NP কিউ, মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমি কি করে দেবো এবার নাকি পারবে? কারণ এই অঙ্ক আমরা আগে অনেকবার করছি, ওই প্রথমের দিকে এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করছিলাম, একবার পয়সন ডিস্ট্রিবিউশনে করছি, একবার বাইনোমিয়ালে করছি, এগুলো করে আসছিলাম মনে হয় তাই না? এখন তোমাদের যদি মনে না থাকে তাহলে আবার করে দেবো। মারুফ পারবে, সুদেব পারবে? আর কেউ নাই? ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখুন এখানে বলছে অ্যান আনবেসড কয়েন ইজ টসড 8 টাইমস, ফাইন্ড দ্য ফলোয়িং প্রবাবিলিটিজ অফ গেটিং 4 হেডস, অ্যাট লিস্ট 2 হেডস, অ্যাট মোস্ট অন হেড। আচ্ছা, এই প্রথম অধ্যায়ে কিন্তু আমরা এরকম করছিলাম, বাট এখানে যেহেতু 8টা কয়েন আমরা টস করছি তাই এর জন্য আমরা স্যাম্পেল স্পেস বা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারবো না। এটাকে আমরা কি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। অ্যান আনবেসড কয়েন ইজ টসড 8 টাইমস বলছে কিছু 8টা কয়েন একসঙ্গে টস করা হলো, ফাইন্ড দ্য বা একটা কয়েন 8 বার টস করা হলো, 8 টাইমস মানে 8 বার। ফাইন্ড দ্য ফলোয়িং প্রবাবিলিটিস, আমাদের সম্ভাবনা বের করতে হবে। এ নাম্বার বলছে গেটিং 4 হেডস, 4টা হেড হওয়ার সম্ভাবনা, অ্যাট লিস্ট 2 হেডস, 2টা হেড হওয়ার সম্ভাবনা, অ্যাট মোস্ট 1 হেড। আচ্ছা অঙ্কটা করে দেই, অঙ্কটা ছোট, 2-1 মিনিটের মধ্যেই আমরা এটা শেষ করতে পারবো। সলিউশন দেখো এখানে মোট কয়বার টস করা হয়েছে, 8 বার, তাই তো? তার মানে এখানে আমাদের এন এর মানটা কত হবে, 8। হেয়ার দ্য গিভেন, হেয়ার বা আমরা শুধু লিখতে পারি হেয়ার, এনই কত হবে 8। পি ইকুয়াল টু, পির মানটা কেন বের করব, যেহেতু এখানে এন এর মানটা কি 30-এর কম, তাই আমরা এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব, তাই তো? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করতে গেলে পি এর মান এবং কিউ এর মান প্রয়োজন হয়, আর পয়েন্ট ডিস্ট্রিবিউশন করতে গেলে এম এর মান প্রয়োজন হয় আমাদের, তাই তো? সো যেহেতু এটা আমরা বাইনোমিয়ালে করব তাই আগে পির মানটা বের করে নেব। পির মান কীভাবে বের করব, যদি একটা কয়েন টস করি তাহলে হেড আসার সম্ভাবনা কত আসবে, 1/2 ইকুয়াল টু 0.5, এটা হচ্ছে পির মান। আর কিউ এর মানটা কী হবে, যদি আমরা একবার টস করি, হ্যাঁ 1 মাইনাস পি ইকুয়াল টু 1 ডিভাইডেড
এটা হচ্ছে একবারে আমরা বসিয়ে দিতে পারি 1/2, তারপর একটু দেখাই দেই। সেটা হলো 1 - p = 1 - 1/2 বা হাফ যাই লেখো, এটা হচ্ছে 0.5। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে পি এবং কিউ এর মানটা বের করে নিলাম। এবার আমরা লিখতে পারি অতএব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন P of x equal to NCx P to the power x Q to the power n minus x। তার মানে এখানে আমাদের n এর মান কত ছিল? 8, cx p এর মানটা হচ্ছে 0.5 টু দি পাওয়ার x, q এর মানটাও কি ছিল? 0.5 টু দি পাওয়ার 8 মাইনাস x। আচ্ছা, এবার 1 নম্বরে আমাদের কি বলছে দেখো তো। এই যে প্রথম নম্বরটা বলছে যে তোমার 4 হেড, 4টা হেড হওয়ার সম্ভাবনা কত? ফোর হেড, 4টা হেড হওয়ার সম্ভাবনাটা কত সেটা বের করতে হবে। তাহলে 1 নম্বর শুরু করি। দ্য প্রবাবিলিটি অফ গেটিং getting 4 head চারটা হেড হওয়ার সম্ভাবনা কত? তার মানে কি হবে? p of x equal to 4, তাই তো? তো প্রত্যেকটা x এর জায়গায় 4 বসিয়ে দিলে হয়ে গেল, খুব সিম্পল অঙ্ক। তাহলে 8c4 0.5 টু দি পাওয়ার 4 0.5 টু দি পাওয়ার 8 মাইনাস 4। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে? বি নাম্বারটা দেখো এখানে। বি নম্বর বলছে অ্যাটলিস্ট 2 হেড, তার মানে কমপক্ষে 2টা হেড হবে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 2 হেড। তার মানে কমপক্ষে 2টা হেড হবার অর্থ কি? 2টা হেড তো হবেই, তার থেকে বেশি হতে পারে। অ্যাটলিস্ট 2 হেড মানে 2টা হেড তো হবেই, তার থেকে আরও বেশি হতে পারে। তার মানে x গ্রেটার দেন 2 মানে হলো 2টা তো হবেই, 2টা হতে পারে এবং তার বেশি হতে পারে। তার মানে 2টা হতে পারে প্লাস 3টা হতে পারে, x ইকুয়াল টু মানে x ইকুয়াল টু 2 হবে, প্লাস x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4, এভাবে x ইকুয়াল টু 8 পর্যন্ত হবে। তো আমরা অতগুলো ফাংশন এখানে না করে যেটা করতে পারি সেটা হচ্ছে টোটাল প্রবাবিলিটির মান 1 থেকে আমরা যেটা করতে পারি যে 2র আগে যে মানগুলো আছে, অর্থাৎ p অফ x ইকুয়াল টু 0 প্লাস p অফ x ইকুয়াল টু 1, এই দুইটা মান যদি আমরা 1 থেকে 1 এবং 0 হওয়ার সম্ভাবনাটা যদি আমরা বাদ দেই 1 থেকে, তাহলে কি থাকবে? p অফ x ইকুয়াল টু ওই যে 2 থেকে 8 পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা পাওয়া যাবে।
এটা কি বোঝো? আমি আবার একটু বুঝাই, দেখো। দেখো, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বলি না এখানে পি অফ, দেখো, পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1, পি অফ এক্স ইকুয়াল টু 2, এভাবে যদি আমরা করি পি অফ এক্স ইকুয়াল টু 8, কারণ আমাদের সর্বোচ্চ মান কত, এখানে স্যাম্পেল নেওয়া হয়েছে 8 পর্যন্ত, এন এর মান কত 8, ইকুয়াল টু করলে কত হবে 1, সর্বোচ্চ মান কত হবে 1। তোমরা যদি বাসায় পারো এটা ক্যালকুলেশন করে দেখতে পারো যে 1 হয় কিনা। অবশ্যই হবে। পি অফ এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে পি অফ এক্স ইকুয়াল টু 8 পর্যন্ত মান যদি প্রবাবিলিটির মানগুলো বের করে যোগ করা হয় তাহলে তার মান হয়ে যাবে কি 1। তো এখন আমাদের বলছে কি কমপক্ষে 2টা হওয়ার সম্ভাবনা, তাহলে 2 থেকে 8 পর্যন্ত মানগুলো হওয়ার সম্ভাবনা। তো আমরা কি করতে পারি, এই 1 থেকে যদি পি অফ এক্স ইকুয়াল টু 0 এবং পি অফ এক্স ইকুয়াল টু 1 এই দুইটার প্রবাবিলিটি যদি 1 থেকে আমরা বিয়োগ করি তাহলে কি থাকে, পি অফ এক্স ইকুয়াল টু 2 থেকে শুরু করে পি অফ এক্স ইকুয়াল টু 8 পর্যন্ত যে প্রবাবিলিটিগুলো আছে এই প্রবাবিলিটিগুলোর যোগফল আমরা পেয়ে যাব। আমাদের ওইটাই বের করতে বলা হয়েছিল এখানে। তো যে কারণে আমরা এখানে দেখো 1 থেকে কি করছি, 1 থেকে এই দুইটা মান বিয়োগ করছি, এক্স ইকুয়াল টু 0 হওয়ার সম্ভাবনা এবং পি অফ এক্স ইকুয়াল টু 1 হওয়ার সম্ভাবনা, এই দুইটা বিয়োগ করছি পর আমরা পাবো কি পি অফ এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 8 হওয়ার সম্ভাবনা পর্যন্ত আমরা পেয়ে যাব টোটাল মানটা। তো এখানে দেখো এবার এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি আমরা। সেটি হলো আমরা 1 থেকে এই মানগুলো বসাবো, 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি দাঁড়াবে, এন সি এক্স, তার মানে হচ্ছে এখানে 8 সি 0, তারপর হচ্ছে পির মানটা কি আসবে এখানে 0.5, তার পাওয়ার হচ্ছে 0, 0.5 তার পাওয়ার হচ্ছে কত 8 মাইনাস 0, এই এক্স ইকুয়াল টু 0 এর মানটা বসিয়ে নিলাম, প্লাস এখানে একইভাবে 8 C1 0.5 তার পাওয়ার হবে এখানে 1 ইন্টু 0.5 তার পাওয়ার 8 মাইনাস 1। ব্যাস, এবার এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা বাসার কাছে থাকবে যেহেতু একই ক্যালকুলেশন আমরা বহুবার করছি। আচ্ছা, আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা কি ছিল দেখে আসি একটু। অ্যাট মোস্ট ওয়ান হেড, বড় জোর একটা হেড হতে পারে, তাই না? বড় জোর অ্যাট মোস্ট মানে কি, বড় জোর একটা হেড। তাহলে আমরা এখানে সি নাম্বারটা দেই, সি নাম্বার দিয়ে লিখবো অ্যাট মোস্ট ওয়ান হেড। তার মানে হলো পি অফ এক্স বড় জোর একটা হেড, এরকম হবে। তার মানে দাঁড়ালো কি পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1, বড় জোর একটা হবে। তার অর্থটা কি বোঝো তো, সর্বোচ্চ একটা হতে পারে, আর তার কম যত আছে তা সবগুলোই হতে পারে। সো এখানে দেখো বড় জোর একটা, তার মানে এক্স ইকুয়াল টু 1 হতে পারে, আর তার নিচে যা আছে অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 পর্যন্ত হতে পারে। তো এই যে 0-র এই ক্যালকুলেশনগুলো এটা আমরা এখান থেকে করে ফেলবো, দুইটা মান এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। পারবো না এটা, 8C0 0.5 টু দি পাওয়ার 0, 0.5 তার পাওয়ার হচ্ছে 8 মাইনাস 0 প্লাস 8C1 তারপর হচ্ছে 0.5
তার পাওয়ার হচ্ছে 1, আর এখানে 0.5 তার পাওয়ার হচ্ছে 8 মাইনাস 1। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করলে এর অ্যান্সারটা পেয়ে যাবো। এই হচ্ছে অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ক্যালকুলেশনটা আমি আজকে দেখালাম না, যেহেতু আমরা অনেকবার এই ক্যালকুলেশনগুলো করে ফেলছি, তাই তো? পারবা তো ক্যালকুলেশন? ওকে, তো আমরা 40 নম্বরটা একটু দেখি। এখানে বলছে অ্যাবাউট 20% আইটেমস অফ এ প্রোডাকশন আর ডিফেক্টিভ ইন এ সার্টেন ফ্যাক্টরি। বলছে একটা নির্দিষ্ট ফ্যাক্টরিতে কি আছে, যে 100টা প্রোডাক্ট উৎপাদন করলে 20টা প্রোডাক্ট হয় কি ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ। 10 প্রোডাক্টস আর প্যাকড ইন এ প্যাকেট। 10টা করে প্রোডাক্ট থাকে একটা প্যাকেটের মধ্যে। অ্যামং দ্যাট 2000 প্যাকেট ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং প্যাকেট কন্টেইনিং। তো এরকম বলছে 10টা করে প্রোডাক্ট থাকে এক একটা প্যাকেটে, এরকম 2000টা প্যাকেট নিয়ে একটা পরীক্ষা বা একটা জরিপ করে দেখা গেল যে সম্ভাবনা বের করতে হবে। 1 নম্বরে বলছে নো ডিফেক্টিভ প্রোডাক্টস, একটাও ডিফেক্টিভ প্রোডাক্টস নেই, তার সম্ভাবনা বের করতে হবে। 2 নম্বরে বলছে অ্যাটলিস্ট 1 প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, কমপক্ষে একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত। আর অ্যাট বেস্ট 1 প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, কমপক্ষে একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। অ্যাট বেস্ট মানে বড়জোর একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত। এইমাত্র যে অঙ্কটা করলাম এটা একেবারেই একই রকম। আমি একটুখানি বুঝাই দিই এখান থেকে, তাহলে আর অঙ্কটা করা লাগবে না, কারণ অলরেডি কিন্তু আমরা এই অধ্যায়টা বেশ অনেকটা সময় নিয়ে ফেলছি। আমাদের এরপর আরও অনেকগুলো অধ্যায় আছে। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো এই অধ্যায়টা। ঠিক আছে, আমি এখান থেকে এই অঙ্কটা বুঝাই দেওয়ার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবা। একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে আমাদের এক একটা, এই যে 2000, এটা হচ্ছে আমাদের এনের মান। আমি যদি এখানে একটু করে দেখাই তাহলে বুঝতে পারবা। হেয়ার এটা আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, কারণ আমাদের টোটাল জরিপ করা হয়েছে কতগুলো, 2000টা প্রোডাক্টের উপরে, তাই তো? আচ্ছা, এটা আমরা লাস্টে জাস্ট গুণ করার জন্য রেখে দিলাম, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার বলছে 10 প্রোডাক্টস আর প্যাকড, এক একটা প্যাকেটে 10টা করে প্রোডাক্ট আছে, এটাই হচ্ছে আমাদের এনের মান। সো আমরা এখানে এন ইকাল টু ধরবো কত, 10। সর্বপ্রথম এই জাতীয় অঙ্ক করার সময় আগে এনের মানটা বের করে নিতে হবে, কারণ কি এই এনের মানের উপর ভিত্তি করেই আমরা বুঝতে পারবো যে এই অঙ্কটা আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে করবো নাকি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করবো। কারণ এটা আমাদের জানাটা জরুরি, তাই না? যদি আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে করি তাহলে আমাদের এম এর মানটা বের করতে হবে, আর যদি আমরা বাইনোমিয়ালে করি তাহলে আমাদের পির মান এবং কিউ এর মানটা বের করে নিতে হবে অঙ্ক করার আগে। তো যেহেতু এখানে এন এর মানটা 10, তার মানে 30 থেকে কম, সুতরাং আমরা এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেই করব। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করতে গেলে আমাদের পির মান এবং কিউ এর মানটা দরকার। সো এবার আমরা পির মানটা বের করবো। পি ইকাল টু কি, এখানে বলছে যে 20% আইটেমস অফ দ্য প্রোডাক্টস আর ডিফেক্টিভ ইন এ সার্টেন ফ্যাক্টরি। বলছে একটা ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপাদন হয় তার 20% হয় কি ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ। তো ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, তাহলে 20/100 সমান সমান 0.20। এইটাই হচ্ছে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা, পির মান। তাহলে কিউ এর মানটা কত হবে, 1 মাইনাস পি ইকুয়াল টু 1 মাইনাস 0.20 ইকুয়াল টু 0.80। এই গেল হচ্ছে কিউ এর মান। ব্যাস, এইবার আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বের করে নেব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পি অফ এক্স ইকুয়াল টু, সূত্রটা কী হবে, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এই তো 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কি, নো ডিফেক্টিভ, একটাও ডিফেক্টিভ হবে না। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বর লিখব নো ডিফেক্টিভ, লিখে জাস্ট পি অফ এক্স ইকুয়াল টু 0 দিয়ে আমরা অঙ্কটা করব। পারবো না? এটা বের করতে পারবো তো? প্রত্যেকটা এক্সের স্থানে আমরা জাস্ট 0 বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা শেষ করব। এই গেল 1 নম্বর। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলো, তাহলে আমি আবার ক্লিয়ার করে দেব। বুঝতে পারছো মারুফা? জি স্যার। বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমাকে বলো, আমি ক্লিয়ার করে দেবো। প্রায় ক্লিয়ার করে দিচ্ছি সবগুলাই, কারণ এখানে তো করা হয়ে যাচ্ছে এক প্রকার, তাই না?
যেহেতু একই অঙ্ক আমরা বারবার করে করছি, আমি কিছু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, এটার উপর ভিত্তি করে তোমরা বাসায় এটা যাতে করতে পারো। আচ্ছা দেখো, অ্যাট বেস্ট মানে বড় জোর একটা প্রোডাক্ট কী হবে, ডিফেক্টিভ হবে। বড় জোর একটা, তার মানে কি, পি অফ বড় জোর একটা বলতে কি বোঝায়, যে একটা হতে পারে, ওর বেশি আর হবে না, তাই না? তাহলে আমরা কি করব, এখানে 1 থেকে জাস্ট এই 1 থেকে আমরা পি অফ এক্স ইকাল টু 0 আর পি অফ এক্স ইকাল টু 1 এই দুইটা বিয়োগ করে দেবো, তাহলে মানটা বের হয়ে যাবে। বড় জোর একটা হতে পারে, তার মানে হয় একটা হবে অথবা তার কম হবে। আমি এইখান থেকে দেখাই দিই, তাইলে বুঝতে পারবানি। দেখো এখানে এই দেখো, নাম্বার অফ প্যাকেট ইন হুইচ অ্যাটলিস্ট ওয়ান প্যাকেট ইজ ডিফেক্টিভ, কমপক্ষে একটা ডিফেক্টিভ হবে, সরি হ্যাঁ এখানে বলছে অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ, মানে কমপক্ষে একটা ডিফেক্টিভ হবে। তাহলে 1 থেকে আমরা কি করব, একটার কম যেটা আছে অর্থাৎ এক্সের মানটা 0, এটা বাদ দিলে আমরা কমপক্ষে একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাব। পি অফ এক্স ইকুয়াল টু 0 মানটা এখানে ক্যালকুলেশন করে বের করবা, যেহেতু আগে আমরা এখানে বের করে রাখছিলাম এই জন্য এরা এই মানটা বের করে এখানে সরাসরি বসিয়ে দিয়েছে, সেটাও পারো, অথবা এখানে এক্সের মানটা বের করে তারপর বিয়োগ করলে এই মানটা পাওয়া যাবে। আরেকটা আছে কি, অ্যাট বেস্ট বড় জোর, তো বড় জোর একটা হতে পারে, বড় জোর একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কি, একটা তো ডিফেক্টিভ হতে পারে অথবা তার কম ডিফেক্টিভ হতে পারে, তার মানে এক্স ইকাল টু 0 হবে এবং এক্স ইকাল টু 1 হবে একবার। এই হচ্ছে অঙ্ক। সমস্যা আছে তোমাদের? যেহেতু একই অঙ্ক আমরা বারবার করছি, তোমাদের সমস্যা থাকলে আমাকে বলো, আমি আবার করে দেবো। সমস্যা না থাকলে আমরা পরবর্তী অঙ্কে যাব। ওকে, আর কারো লিজার সমস্যা আছে? মারুফা, কারা কারা আছে দেখি আজকে, কারা কারা আছে? সুদেব আছে না? হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আউট অফ 1000 ফ্যামিলিজ উইথ 5 চিলড্রেন ইজ হাউ মেনি উড ইউ এক্সপেক্ট টু হ্যাভ? এক নম্বরে বলছে 4 বয়েজ, 4টা বালক হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বরে বলছে 3 গার্লস, 3টা বালিকা হওয়ার সম্ভাবনা কত? 3 নম্বরে বলছে 3 গার্লস অর 4 গার্লস। এই অঙ্কটা একেবারে আমরা প্রথম অধ্যায়ে করেছিলাম, মনে আছে? প্রথম অধ্যায় না, এই দ্বিতীয় অধ্যায় করছিলাম। কোনটা? এই অধ্যায়ের প্রথম দিকেই আমরা এই জাতীয় একটা অঙ্ক করছিলাম, একেবারে একই রকম অঙ্ক, মনে আছে তোমাদের? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে করে দেই। সলিউশন। দেখো এখানে আমাদের কয়েকটা চিলড্রেন আছে, এক একটা ফ্যামিলিতে 5টা করে চিলড্রেন আছে, এটাই হচ্ছে আমাদের এনের মান। তো এনের মান যখন 5, তখন অবশ্যই আমাদের এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করতে হবে। আমরা লিখতে পারি গিভেন দ্যাট, কি ব্যাপার,
গিভেন দ্যাট বড় হাতের এন ইকুয়াল টু আমরা লিখব কত এখানে টোটাল 1000, তাই তো? কারণ আমাদের মোট হচ্ছে ফ্যামিলি কয়টা 1000টা। এবার আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে চিলড্রেন আছে কয়টা 5টা করে। সো আমরা এখানে লিখব এন ইকুয়াল টু n equal to 5. n equal to 5 আর এখানে একটা ছেলে হওয়ার সম্ভাবনা কত, ছেলে হওয়ার সম্ভাবনা কত, p equal to 1/2, তাই না? সো আমরা সেটা লিখব। এখানে আমাদের পির মানটা দরকার। কি রে লেখাটা এরকম হয়ে যাচ্ছে কেন? p equal to 1/2, q equal to 1 minus p equal to এটাও হাফ। ব্যাস আমরা মানগুলো পেয়ে গেলাম। যেহেতু এটা n এর মানটা 5 এর কম, মানে 30 এর কম, সো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন p of x equal to সূত্রটা কি আছে মনে আছে? n c x p to the power x p power x এবং q to the power n minus x। আর q to the power n minus x। ব্যাস মোটামুটিভাবে আমরা যদি এবার মানটা বসাই তাহলে এখানে n এর মান কত আসবে 5 c 5cx, পির মান হচ্ছে 0.5। তোমরা এখানে হাফও লিখতে পারো আবার 0.5ও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হচ্ছে। সো 0.5 টু দি পাওয়ার এক্স, কিউ এর মানও 0.5 টু দি পাওয়ার এখানে হচ্ছে 5 মাইনাস এক্স। আচ্ছা এবার 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে যে 4টা ছেলে হওয়ার সম্ভাবনা কত। তাহলে 1 নম্বরে এক্স এর মান কত হবে এবার, x equal to 4। সো 1 নম্বর দিয়ে আমরা লিখব এখানে x equal to 4 বয়েজ। p of x equal to 4, x equal to 4। জাস্ট এখানে এবার আমরা যেটা করব, টোটাল এই যে x এর মানগুলো এখানে বসিয়ে দিলেই, p of x এর মান 4 বসিয়ে দিলে আমরা প্রথমের 1 নম্বর রিকোয়ারমেন্টের মানটা পেয়ে যাব। আমি একটু এখান থেকে দেখাই, যেহেতু আর টাইম পাবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দেখো
এখানে আমাদের এক্সের মানটা যখন 4 হবে, প্রথমে বলছে এক্স ফোর বয়েজ, সো প্রবাবিলিটি অফ গেটিং 4 বয়েজ, এক্সের মানটা 4, আমাদের এই সূত্রে মানটা বসাবো xc4 হাফ টু দি পাওয়ার 4, আর এখানে কিউ টু দি পাওয়ার হচ্ছে 5 - 4। এখন এই কিউ টু দি পাওয়ার 5 - 4 এরা এখানে এটা দেয় না, এটা অবশ্যই দিয়ে তোমরা অঙ্কটা করবো, এই অ্যান্সার একই আসবে। ঠিক আছে, NCx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n - x, ব্যাস তোমরা এই সূত্রটা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবা। এখন আমাদের এই যেটা মান বেরোবে সেটা হচ্ছে একটা ফ্যামিলিতে 4টা ছেলে হওয়ার সম্ভাবনা আমরা পাবো। এই যে মানটা 5/32, এটা হলো একটা ফ্যামিলিতে 4টা ছেলে হওয়ার সম্ভাবনাটা আমরা পেলাম। এবার এর থেকে যদি আমরা 1000কে গুণ করি, তাহলে এখানে বলছে যে 1000টা ফ্যামিলি নেওয়া হয়েছে, এই 1000টা ফ্যামিলির মধ্যে কতগুলো পরিবার আছে যেখানে 4টা করে ছেলে সন্তান আছে প্রত্যেকটা পরিবারে, এরকম পরিবারের সংখ্যা কতটা। তা আমরা কি করব, এই যে মানটা বের করলাম 4/32, এর সাথে জাস্ট 1000 গুণ করে দিলে আমরা টোটাল সেই পরিবারের সংখ্যাটা পেয়ে যাব যেখানে প্রত্যেকটা পরিবারে 4টে করে ছেলে আছে। দেখো এখানে সেটাই করা হয়েছে, 1000 × 5/32 করলে 156টা পরিবার আছে যেখানে কি প্রত্যেকটা পরিবারে 4টা করে ছেলে সন্তান আছে। এবার আমাদের বলছে যে 3টা মেয়ে আছে এরকম পরিবারের সংখ্যা কতগুলা। তো যে পরিবারে 3টা মেয়ে আছে সেই পরিবারে ছেলের সংখ্যা কয়টা আছে, টোটাল যদি 5টা সন্তান থাকে একটা পরিবারে, তাই না, ধরো একটা পরিবারে 5টা ছেলে মেয়ে আছে, তার মধ্যে 3টা মেয়ে, তাহলে বাকি ছেলে থাকে কয়টা, 2টা না? বুঝতে পারো তোমরা এটা, মানে একটা ফ্যামিলিতে 5টা ছেলে মেয়ে আছে, এখানে বলছে প্রত্যেকটা ফ্যামিলিতে 5টা করে ছেলে মেয়ে আছে, তাই না? তো আমাদের বের করতে বলছে যে 3টা মেয়ে হওয়ার সম্ভাবনা কত, কিন্তু আমরা তো এখানে পির মানগুলো সব ছেলে ধরেই করে আসছি, তাই না? তো এখানে মেয়ে ধরে করা যাবে না, এখানে আমাদের ছেলে ধরেই করতে হবে। তো দেখো একটা পরিবারে 3টা মেয়ে হতে গেলে ছেলের সংখ্যা আছে কয়টা, 2টা, তাহলে আমরা সেটাই লিখব, x = লিখবো কিন্তু এখানে 2, প্রবাবিলিটি অফ গেটিং 3 গার্লস, না এই জিনিসটা কিন্তু ভুল আছে, একেবারেই ভুল আছে, এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো অঙ্কটা। এখানে প্রথমে বলছে কি 4টা ছেলে হওয়ার সম্ভাবনা কত, এবার বলছে 3টা মেয়ে হওয়ার সম্ভাবনা কত। যখন 3টা মেয়ে হওয়ার সম্ভাবনা বের করতে হবে তখন আমাদের এখানে ধরতে হবে কি x = 3 ধরতে হয়, তাই না? x এর মান 3 ধরে করতে হয়, বাট এখানে যেহেতু আমরা প্রথমে দেখো পির মানটা এখানে বলছে গেটিং বয়েজ, p = গেটিং বয়েজ, আমরা পি দিয়ে প্রকাশ করেছি কি বালক হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, আবার এখানে বালক না হওয়ার সম্ভাবনা, তার মানে গার্ল হওয়ার সম্ভাবনা হাফ। তো এখানে 3 গার্লস, তার মানে কি হলো, একটা পরিবারে যদি 3টা মেয়ে থাকে সেই পরিবারের ছেলের সংখ্যা আছে কয়টা, 2টা। তো এখানে ছেলে ধরেই করার নিয়ম, এরা কিন্তু এই x = 3 ধরেই করছে, বাট এখানে করতে হবে x = 2 ধরেই। এখানে বলছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3 গার্লস, সেক্ষেত্রে আমরা এখানে লিখব কি x = 2, এখানে 2 ধরে করলে যে মানটা আসবে সেটিই হবে আমাদের 3টা বালিকা হওয়ার সম্ভাবনা। সেম এখানেও তাই, 3 or 4 গার্লস, 3টা অথবা 4টা বালক হওয়ার সম্ভাবনা কত। এখানে যেহেতু সম্ভাবনা একই, 3 4 দিয়ে এই জন্য করছে যেহেতু এখানে হাফ। ঠিক আছে, এভাবেই করে দাও, সমস্যা নেই, আবার 1 থেকে মাইনাস করা লাগবে যদি আমরা এখানে x = 2 ধরে করি, যাই হোক 3 ধরেই করো। আর এখানে বলছে কি প্রবাবিলিটি অফ আইদার 3 or 4 গার্লস, 3টা মেয়ে হবে অথবা 4টা মেয়ে হওয়ার সম্ভাবনা কত, তাহলে x = 3 এবং p x = 4 ধরেই করে দাও, হয়ে যাবে। যেটা আসবে তার সাথে 1000 গুণ করে দিলে মোটামুটি যে মানটা আমরা পাবো এই হলো সেই পরিবারের সংখ্যা। ঠিক আছে, পারবা কি না? হ্যাঁ হ্যাঁ, ধরো x3 ধরেই করে দাও, সমস্যা নেই। আগের অঙ্কটা আমরা x = 2 ধরে করে আসছিলাম, কিন্তু এখানে x3 ধরেই করছে যেহেতু করো, সমস্যা নেই, এটাই ধরেই করে দাও। যেহেতু এখানে পির মানটা হাফ, এটা যদি অন্য পির মান অন্য কিছু হতো তাহলে x = 3 না ধরে আমাদের 2 ধরেই করতে হতো। যাই হোক, ওই ব্যাখ্যায় আমরা না যাই, আমরা
ওই যেহেতু এখানে 3 ধরেই করছে, আমরা 3 ধরে করে যাই, তাতেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমরা একটু বাসার কাজ বেশি দেই, আমরা নতুন অধ্যায়ে চলে যাবো। এই অধ্যায়টা অলরেডি আমরা অনেক দিন ধরেই করতেছি, তাই না? এখানে আমরা 40 নাম্বার করছি, তাই তো? 41 নাম্বার তো করলাম, সরি 41 নাম্বারই তো করলাম। এখন পরেরটা দেখি কি অঙ্ক আছে। এই 42 নাম্বার, 43 নাম্বার এবং এই 44 নাম্বার, এই তিনটে বাসার কাজ থাকবে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেক করছি। এই যে দেখো, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের 130 থেকে 150,000 মধ্যে কতজন ইনকাম করে, 160 থেকে 170-এর মধ্যে কতজন লোক ইনকাম করে। গত ক্লাসেও মনে হয় আমরা এই টাইপের অঙ্ক করছিলাম, তোমরা একটু দেখে আসো। যদি না পারো তাহলে আমি আগামী দিন এই 44 নম্বর অঙ্কটা করে দিয়েই শুরু করব, ঠিক আছে? আচ্ছা, থাক এই পর্যন্ত। আচ্ছা।